ধারাবাহিকের শুরুতে দেখা যায় গোপাল ভোটওয়ালা বিদ্যার ফোনে ফোন করেছে। ফোন করে বিদ্যাকে বলছে আস্তে আস্তে তোমাকে ঘেরাও করা হচ্ছে, কেটে পড়ো এখান থেকে, নইলে কিন্তু তোমার শুধু শুধু প্রাণটা চলে যাবে। বিদ্যা তখন গোপাল ভোটওয়ালাকে বলছে আমার পিতাকেই তো খুঁজছি, আর পিতাকে পেয়ে গেলে আমার একটা অন্য রূপ দেখতে পাবে। এই ঝামেলা যে আপনি তৈরি করছেন সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আমাদের হাতেও না এভিডেন্স চলে এসেছে, খুব শিগগিরই আপনাকে আর আপনার মেয়েকে তুলে নেব। আমি যদি খুব ভুল করে না থাকি তাহলে তন্ময়কে আপনি বা আপনার দলেরই কেউ মেরেছে। হাতে না সাক্ষী চলে এসেছে, এবার শুধু ধরার পালা আর জট খোলার পালা। এই বলেই বিদ্যা ফোনটা কেটে দেয়। গোপাল বোর্ডওয়ালা এবার যুক্তাকে ডাকে, যুক্তাকে ডেকে বলছে যে তোর খেলা এবার শুরু করে দে, যে খেলায় ওই বিদ্যা ব্যানার্জি ভ্যানিশ হয়ে যাবে। অন্যদিকে দেখা যাচ্ছে বিদ্যা আর পঙ্কজবাবু হসপিটালে চলে এসেছে রহমনকে দেখতে। বিদ্যা পঙ্কজবাবুকে বলছে এখন পেশেন্টের কি অবস্থা। পঙ্কজ তখন বলছে খুব ভাগ্যের জোরে বেঁচে গেছে, নিহাত আনাড়ি হাত ছিল তাই জন্য গুলিটা ভুলভাল দিকে লেগে গেছে। পঙ্কজ এবার রহমনকে ডাকছে, বলছে রহমন তুমি কি আমাকে কিছু বলবে? তুমি দেখো যাদের হয়ে তুমি কাজ করতে গিয়েছিলে তারাই আজকে তোমাকে গুলি করে মারতে চেয়েছে। এবার তোমার আল্লাহ কিন্তু তোমাকে ক্ষমা করবে না রহমান। এই বলছি বলো রহমান, সত্যিটা বলো, তুমি মুখ খোলো রহমান। রহমান তখন এবার মুখ খোলে, বলছে আমি কিছু করিনি, যা করেছে ওই দুলাল করেছে। দুলাল গাড়িটা সোজা ব্যাক করলো, 100 কিলোমিটার গাড়ির স্পিডে গিয়ে আরেকটা গাড়িকে ধাক্কা মারলো। বারবার করে ধাক্কা মেরে গাড়িটাকে পুরো ভেঙে চুরমার করে দিল। গাড়ির ভেতরে থাকা মহিলাটা পুরো মরে গেল। বিদ্যা তখন জানায় যে মহিলাটাকে আগেই খুন করা হয়েছিল, তাকে আগেই মেরে ফেলা হয়েছিল। এরপর বিদ্যা রহমানকে জিজ্ঞাসা করছে যে কাশ্যপ বাবুর কি হয়েছিল। রহমান তখন বলছে যে কে কাশ্যপ বাবু? তো বিদ্যা তখন খুব রেগে যায়, বলছে একদম না চালাকি করার চেষ্টা করবেন না, আপনি সমস্ত কিছু জানেন, পুরোটা আমাকে খুলে বলুন। উনি ওই ঘটনার থেকে একটু দূরে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলেন। গাড়িটা আমার চোখের সামনে পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মহিলাটা দেহটা পুরো তালগোল পাকিয়ে গেল। তারপর আমি ওদের ভয়ে পালিয়ে গেলাম ওখান থেকে। তারপর থেকে আমি আমার নিজের ট্যাক্সি চালাতাম। বিদ্যা তখন বলছে যে আর দুলাল, দুলাল কোথায় গেল? রহমান তখন বলছে আমি কিচ্ছু জানি না আর। বিদ্যা তখন বলছে যে আপনি খোঁজ নিয়ে দেখেননি? তো রহমান জানায় যে না, আমি দেখিনি, আমি দেখতে চাইও না, আপনি বিশ্বাস করুন আমি খুন করিনি। বিদ্যা এরপর পঙ্কজবাবুকে বলছে যে এই দুলালকে খুঁজে বের করতেই হবে। পঙ্কজবাবু তখন বলছে যে আমি গেছিলাম ওই দুলালের ঠিকানায়, কিন্তু দুলাল এখন ওখানে আর থাকে না, ঠিকানাটা পাল্টে ফেলেছে। বিদ্যা এবার রহমানকে বলছে আচ্ছা রহমান ভাই, দুলালকে কেমন দেখতে? রহমান তখন বলছে দুলাল বেশি লম্বাও ছিল না, আবার বেঁটেও নয়, এক মাথা কোকড়ানো চুল ছিল আর মোটা গোঁফ ছিল, আর গায়ের রংটা একটু শ্যামলা। বিদ্যা তখন বলছে দুলাল, তার মানে কি সর্ষের মধ্যেই ভূত আছে? বিদ্যার তখন মনে পড়ে রাজদেব বাবুর গাড়ি যে চালায় সে, তার নামও তো দুলাল। আর রহমান যে বর্ণনাগুলো দিচ্ছে সেই বর্ণনার অনুযায়ী এই দুলালও ঠিক সেরকমই দেখতে। বিদ্যা এরপর পঙ্কজবাবুকে বলছে বড়বাবু, আমি না একটা লিঙ্ক পাচ্ছি। পঙ্কজবাবু তখন বলছে যে কিসের লিঙ্ক পাচ্ছ? বিদ্যা তখন জানায় যে আমি দুলালকে চিনি, সে ড্রাইভার, গাড়ি চালায়। পঙ্কজবাবু তখন বলছে কার ড্রাইভার আর কার গাড়ি চালায়, আর আপনি কোথায় দেখেছেন? বিদ্যা তখন বলছে যে আমাদের বাড়িতে, আমি যেখানে এখন থাকি। পঙ্কজবাবু তো কথাটা শুনেই অবাক হয়ে যায়, বলছে কি বলছেন কি আপনি? বিদ্যা তখন বলছে যে হ্যাঁ, রাজদেব বাবুর খুব বিশ্বস্ত, দীর্ঘদিনের ড্রাইভার রাজদেব চ্যাটার্জির গাড়ি চালায়, তার নামও দুলাল। বিদ্যা এরপর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তো আয়নার সামনে দাঁড়িয়ে বিদ্যা খুব টেনশন করছে। ঠিক তখনই দেখা যায় রাজরিত সেখানে চলে এসেছে। রাজরিত এসে বিদ্যাকে বলছে বিদ্যা আজকে শুনলাম নাকি কলেজে খুব ঝামেলা হয়েছিল। তো বিদ্যা তখন বলছে ঝামেলা হয়নি, ঝামেলা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওরা ঝামেলাটা না করে উঠতে পারিনি। রাজরিত এবার বিদ্যাকে কাছে টেনে নিয়ে বলছে যে খুব মিস করি জানো তো তোমাকে আমি বিদ্যা, সারাদিন না হাড় ভাঙানি খাটুনি খাটি, আর তুমি তুমি কোন পাগলের মতন কোন এক জনককে খুঁজে বেড়াচ্ছ, তুমি তোমার পিতার সন্ধানে ছুটে বেড়াচ্ছ, কি যে বলি না তোমাকে। বিদ্যা এবার রাজরিতের হাতটা ধরে রাজরিতের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। রাজরিত বিদ্যাকে বলছে বিদ্যা সত্যি বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, আর তোমার মুখ থেকে আমি একটা কথা শোনার জন্য কত দিন ধরে অপেক্ষা করে আছি। তুমি একবারের জন্যও নিজের মুখে বলনি যে তুমি আমাকে ভালোবাসো। বিদ্যা এবার রাজরিতের বুকে আরো জড়িয়ে মাথাটা রেখে বলছে যে একটা মেয়ে আপনার বুকে মাথা রাখার পরেও আপনি বলছেন যে আপনাকে এখনো আমি ভালোবাসার কথা বলিনি, এর পরেও আপনাকে নিজের মুখে বলতে হবে কিছু। রাজরিত এবার কথাটা শুনে খুব খুশি হয়, বিদ্যাকে আরো জড়িয়ে ধরে। ঠিক তখনই দেখা যায় সেই সময় দুলাল সেই ঘরে চলে আসে।
বিদ্যা তখন দুলালকে বলছে যে ওর ওই ঘরে কি চাই। দুলাল তখন জানায় যে সাহেবের কটা ফাইল রয়ে গেছিল, তাই জন্য সেই ফাইলটা নিতে এসেছে। বিদ্যা তো এবার দুলালের সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। দুলালকে তো ভালো করে এক দৃষ্টিতে ভালো করে বিদ্যা দেখছে। রহমানের দেওয়া বর্ণনার সঙ্গে বিদ্যা মিলিয়ে মিলিয়ে দেখছিল যে রহমান যেরকম যেরকম দুলালের বর্ণনা দিয়েছে সেরকম এই দুলালকে দেখতে নাকি। বিদ্যা এবার দুলালের কাছে গিয়ে বলছে যে এই ফাইলগুলো আমাকে দিন, আমি গিয়ে দিয়ে আসছি। বিদ্যা এরপর দুলালকে বলছে, শুনুন, আপনি কি এখানে 10 বছরের উপরে কাজ করেন তাই না? দুলাল তখন জানায় যে আজ্ঞে হ্যাঁ। বিদ্যা এবার দুলালকে বলছে যে আগে তাহলে কোথায় কাজ করতেন? দুলাল তো এবার তোতলাচ্ছে, বলছে যে আগে এরকম একটু ট্যাক্সি ফ্যাক্সি চালাতাম আর কি। দুলাল তো এবার বলছে যে এবার তাহলে যাই আমি মা জননী। এই বলেই যখন পালাতে যাবে, রাজরিত তখন বিদ্যাকে বলছে খুব বিশ্বস্ত জানো তো, প্রায় 10 বছরের ওপর হয়ে গেল এখানে সার্ভিস দিচ্ছে। বাবা তো খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুতে দুলালের ওপর নির্ভরশীল। ওনাকে ছাড়া বাবা চলতেই পারে না। এবার দুলাল যখন চলে যেতে যাবে, বিদ্যা তখন পেছন থেকে বলছে, দুলাল, রহমান কেমন আছে? দুলাল তো নামটা শুনেই প্রথমে খুব ভয় পেয়ে যায়, কিন্তু কথাটাকে ঘুরিয়ে দিয়ে বিদ্যাকে বলছে, আজ্ঞে আপনি কার নাম বললেন? বিদ্যা তখন বলছে, কেন, রহমান? দুলাল তখনই নাটক করতে করতে বলছে যে আজ্ঞে আমি তো এরকম কোনো নাম চিনি না। এরপর বিদ্যা আর কোনো কথা না ঘাঁটিয়ে দুলালকে ওখান থেকে চলে যেতে বলে। তো দুলাল তো ওখান থেকে চলে যায়। আজরিত এবার গিয়ে বিদ্যাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বিদ্যা, এই রহমানটাকে? বিদ্যা তখন জানায় যে একজন ড্রাইভার। আজরিত তখন অবাক, বলছে একজন ড্রাইভার? বিদ্যা তখন বলছে হ্যাঁ, গাড়ি চালায়। রাজরিত তখন বলছে, তাহলে ওই লোকটার কথা দুলালকে কেন জিজ্ঞাসা করলে? দুলাল তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদ্যা আর রাজরিতের সমস্ত কথা আড়াল থেকে শুনছে। বিদ্যা এদিকে রাজরিতকে বলছে, দুয়ে দুয়ে যদি 4 হয়ে যায় রাজরিত, তাহলে আমার জীবনের অঙ্কটা পুরো মিলে যাবে। অপরদিকে দেখা যাচ্ছে তোরসা কাশ্যপবাবুকে বলছে যে বলো তো বিদ্যার বাবাটাকে, উনি কোথায় থাকে আর ওনার পরিচয়টা বা কি? আমি নিশ্চিত জানি যে তুমি সমস্ত কিছু জানো, তাহলে মুখ বন্ধ করে আছো কেন? কেন কষ্ট দিচ্ছ বিদ্যাকে, কেন দুঃখ দিচ্ছ? কাশ্যপবাবু তখন বলছে যে তুমি হঠাৎ ফাগুনকে ছেড়ে বিদ্যাকে নিয়ে এতটা মাথা ঘামাচ্ছ কেন বলো তো? আমি যতদূর জানতাম যে তুমি তো বিদ্যাকে খুব ঘৃণাই করতে, তাই না? আমার তো মনে হয়েছিল যে তোমাকে মা বলে ডাকার তো কোনো যোগ্যতাই নেই নাকি বিদ্যার, এরকমই তো বলতে তুমি। হঠাৎ এত উল্টো সুর গাইছে কেন তুমি? তোরসা তখন বলছে, কেন উল্টো সুর গাইছি সেটা তুমি বুঝবে না। আমি শুধু একটাই কথা জানতে চাইছি, বিদ্যার বাবাটা কে? কাশ্যপবাবু তখন জানায় যে তুমি কিন্তু আমাকে এইভাবে প্রশ্ন করতে পারো না তোরসা। তোরসা তখন বলছে, আমি 100 বার পারি, কারণ আমার সেই অধিকার আছে, আর আমি 100 বার আপনাকে প্রশ্ন করতে পারি তোমাকে। কাশ্যপবাবু তো এবার তোরসার ওপর খুব রেগে যায়, গিয়ে বলছে যে তোরসা, তুমি কিন্তু আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। ঠিক তখনই সেখানে পিউ চলে আসে। পিউ এসে কাশ্যপবাবুকে বলছে, দাদা আপনারা এইভাবে গন্ডগোল করবেন না। কপিল তখন পিউকে বলছে, তুমি না এইসবের ভেতরে একদম থেকো না। আর দাদা তো ঠিকই কথা বলেছে, বৌদির এই সমস্ত বিষয়ে না থাকাই উচিত। তোরসা তখন বলছে, কেন, মাথা ঘামানোর দরকার নেই বা কেন? কাশ্যপবাবু তখন জানায়, বলছে বাড়ির বউ বাড়ির বউয়ের মতনই থাকবে, ব্যাপারে না মাথা ঘামানোর কোনো দরকার নেই। এই বলেই কাশ্যপবাবু যখন চলে যেতে যাবে, তোরসা তখন কাশ্যপবাবুকে বলছে, পালাচ্ছ নাকি তুমি এখান থেকে, পালাচ্ছ? কেন বলছো না তুমি বিদ্যার বাবাকে? কেন বলছো না তুমি যে বিদ্যার ঠিক বাবার ঠিকানাটা কোথায়? শুধু শুধু কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছ? কি চাইছো বলো তো তুমি মেয়েটার কাছ থেকে? কাশ্যপবাবু তখন বলছে, তুমি বুঝতে পারছো না, সমস্ত সাম্রাজ্যটাকে ও হাতের মুঠোর মধ্যে নিয়ে ফেলেছে। ওকে মাথার ওপর বসানোটাই আমার ভুল হয়েছে। একেবারে লেজে খেলাচ্ছে আমাদের, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট ও আমাদের থেকে দখল করে নিয়েছে, নিয়ে আমাদেরকে পুরো লেজে গোবরে করে দিচ্ছে। উষা তখন কাশ্যপবাবুকে বলছে, প্লিজ নিজের মেয়ের সম্বন্ধে না এরকম আজে বাজে কথা বলবে না। কাশ্যপবাবু তখন বলছে যে কি, আমার একটাই মেয়ে, আমার আর কোনো মেয়ে নেই। বিদ্যা না কোনোদিনও আমার মেয়ে ছিল না, ও আমার পালিত কন্যা ছিল, সেটা আবার আমার জন্য নয়, ওই মৃন্ময়ীর জন্য। দিনের পর দিন কানের কাছে এক কথা বলে যেত যে ওর নাকি শুধু বাচ্চা চাই, বাচ্চা চাই, কারণ ও ভালো মতনই জানতো ও কোনোদিনও মা হতে পারবে না। পিউ তখন কাশ্যপবাবুকে বলছে, দাদা এইভাবে আজে বাজে কথা বলবেন না। কাশ্যপবাবু তখন পিউর কাছে গিয়ে বলছে, তুমি না একদম কথা বলবে না, আর তোমার যাকেও বলে দাও যে ও যেন মুখ বন্ধ করে থাকে। পিউ তখন জানায়, কেন, আমি ওকে মুখ বন্ধ করতে কেন বলবো? ভুল তো কিছু বলেনি দিদি। দিদি তো একটাই প্রশ্ন করেছে যে বিদ্যার বাবাটা কে। উত্তর দিতে পারছেন না কেন আপনি, কেন উত্তর দিতে পারছেন না? কাশ্যপবাবু তখন বলছে যে কারণ আমি সেই উত্তর দিতে বাধ্য নই। কপিল তখন সকলকে বলছে, আরে বাবা, তোমরা কেন দাদার পেছনে এইভাবে পড়েছো? আর বৌদি তো এক কথা ঘ্যাং ঘ্যাং করে বলেই যাচ্ছে। তোর সাথে এবার কথাটা শুনে খুব রেগে যায়, কপিলকে গিয়ে বলছে, প্লিজ কপিল, তুমি না তোমার লিমিটের মধ্যে থাকো, আমাদের স্বামী স্ত্রী ব্যাপারে তুমি ঢুকতে চেও না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, তোরসা কি এবার বিদ্যার বাবার নাম জানতে পারবে নাকি না? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।